জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ আন্দোলনকারীর লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে আনা হয়েছে ৮ আসামিকে। অপশাসন আর গণহত্যার প্রতিবাদে জুলাই আন্দোলনের পক্ষে সোচ্চার হয়েছিলেন প্রবাসীরাও। পরিবারের ওপর হুমকি সত্ত্বেও ছিলেন দৃঢ়চেতা। ওই দিনের যে ভয় আপনজনকে হারানোর, জানি না কি হচ্ছে, কে বেঁচে আছে, কে মারা গেছে, আমাদের চিহ্নিত করা হয়েছে, আমাদের বিচার করা হবে। সো আমরা মোটামুটি শিওর ছিলাম যে বাংলাদেশের দরজা হয়তো আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা। অক্সিজেন মোড়ে দেবে গেছে সড়ক। চরম ভোগান্তিতে নগরবাসী। বৃষ্টি পড়লে পানি উঠে, মানুষের চলাচল অসুবিধা হয়। চলতে খুবই কষ্ট হইতেছে, গাড়ি বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যেতেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। ছোট থেকে দেখতেছি আমরা এটা, ওই পানি এভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। টাঙ্গাইলে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত। 2টি যানের দ্রুতগতি। দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ হবে শুনানি। এ মামলায় মোট ১৬ জন আসামি, এর মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালিক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এই মামলার ৮ আসামি পলাতক। এই ৮ আসামির পক্ষে 2 জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত তথ্য জানতে চাই সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। মাইনুল মারুফ, শুনানি কি শুরু হয়েছে কিনা? আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর মামলার পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে, কি জানতে পারলেন? সোহার, শুনানি শুরু হবে বেলা 11টার পর, অর্থাৎ 11টা যেহেতু বেজে গেছে, আশা করি যে 11:30 নাগাদ শুনানি শুরু হয়ে যাবে। এবং আজ যে মামলাটি রয়েছে এটি জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের অন্যতম নির্মম একটি ঘটনা, যেখানে 5টি মৃতদেহ এবং 1 জন আহতকে পুড়িয়ে মারা হয় এবং তাদের লাশ পুড়িয়ে ধ্বংস করা হয়। অর্থাৎ যেই জুলাই অবস্থান জুড়ে যে প্রায় 1 মাসের বেশি সময় ধরে যে নির্মমতা চলে, তার মধ্যে অন্যতম নির্মম ঘটনা ছিল এটি। এবং এই যে লাশ পোড়ানোর যেই মামলা আশুলিয়ার, সেই মামলায় কিন্তু ইতোমধ্যে 8 জন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি 8 জন কিন্তু পলাতক রয়েছেন। এবং যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই আইনজীবীদের উপস্থিতিতে এবং যারা গ্রেপ্তার রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু আজকে অভিযোগ গঠনের শুনানি হবে। এবং অভিযোগ গঠনের শুনানির পর যদি আজ শুনানি শেষ হয়, তাহলে হয়তো আরেকটি তারিখ দেওয়া হবে, যেই দিন সাক্ষ্য গ্রহণ বা পরবর্তী যে মামলার কার্যক্রম তার জন্য। এবং আমরা জানি যে এর আগে আমরা দেখেছি এই মামলায় সেই আশুলিয়ার সাবেক এমপি সাইফুল হক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়া হয় এবং সেই তদন্ত প্রতিবেদনের পর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল এবং অভিযোগ আমলে নিয়ে যারা পলাতক রয়েছেন তাদেরকে গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এভাবে কিন্তু যে সকল আইনি প্রক্রিয়া ছিল সবগুলো সম্পন্ন হওয়ার পরে আজকে অভিযোগ গঠনের শুনানির জন্য কিন্তু দিনটি রাখা হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু কিছুক্ষণের মধ্যে অভিযোগ গঠনের শুনানি হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, রামপুরের যে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনা রয়েছে, সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ কিন্তু কথা ছিল যে ফর্মাল চার্জ দাখিল করার ট্রাইব্যুনালে। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু প্রসিকিউটররা সেই ফর্মাল চার্জ কিন্তু দাখিল করেছেন এবং এই নিয়ে কিন্তু আরও একটি মামলায় কিন্তু ফর্মাল চার্জ দাখিল হলো এবং এ নিয়ে শুনানির পর কিন্তু এই মামলায় কিন্তু আস্তে আস্তে অভিযোগ গঠন এবং বিচার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে। সোহার। মাইনুল, আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা সবাই জুলাই অভ্যুত্থানের কথা জানি এবং দেখেছি। দেশের জনগণ একত্র হয়ে লড়াই করেছে, কিন্তু দেশের বাইরে থেকেও যারা আমাদের লড়াইয়ের সাথে ছিলেন তাদের কতজন কি চিনি। আজ ঠিক এমন কয়েকজনের কথা বলবো যারা কিনা বিদেশের মাটি থেকেও দেশের টানে লড়াই করেছেন। প্রবাসীয় মানুষকে একত্রিত করে সেখানেই করেছেন জুলাই আন্দোলন। সহকর্মী লামিয়া তিথি জানাবেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সাজ্জাদ হোসেন শাকিল। ২৪-এর ১৮ জুলাই আন্দোলনরত ছাত্র জনতার উপর চলছে বৃষ্টির মতো গুলি। বিদেশের মাটিতে বসে দেশে এমন নৃশংসতা সহ্য করতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা। সেদিন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি প্রবাসীদের। এ প্রতিবাদ সংগঠিত করেন লন্ডনে বসবাসরত বাংলাদেশের ব্যারিস্টার জাহিদ হাসান। সেদিনের স্মৃতিচারণ করেন, জানান ১৮ জুলাই প্রতিবাদ কর্মসূচি চলাকালে দূতাবাসের কর্মকর্তারা হুমকি দেয় আন্দোলনরতদের পাসপোর্ট নবায়ন করা হবে না। যখন আমাদের ফুল ডিটেলস নেওয়া হলো, কারণ আমরা যখন লেটারটা জমা দিই ওখানে নিজেদের পরিচয় সহ সাইন করে লেটার জমা দিই এবং মোটামুটি শিওর ছিলাম ওকে হয়তো বা বাংলাদেশ পাসপোর্ট যদি এই সরকার থাকে বাংলাদেশে হয়তো আমাদের আর যাওয়া হবে না এবং আমাদের পাসপোর্ট আর রিনিউ হবে না। তৎকালীন আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক একটা প্রেস ব্রিফিং করতেছেন যে আমরা নাকি লন্ডন এম্বাসিতে হামলা করছি এবং আমাদের চিহ্নিত করা হয়েছে, আমাদের বিচার করা হবে। সো আমরা মোটামুটি শিওর ছিলাম যে বাংলাদেশের দরজা হয়তো আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। সে আন্দোলন ঠেকাতে পুলিশ ভ্যান ডাকে দূতাবাস কর্মকর্তারা, তাতে যেন আরো বেগ পায় প্রতিবাদী কণ্ঠগুলো। আমার দেশের পুলিশ আমার দেশের মানুষের গুলি করতেছে, এটা আসলে মেনে নেওয়া সম্ভব ছিল না। আমরা অ্যাকচুয়ালি একটা লেটার দিচ্ছিলাম যখন আমরা ব্লকেটটা করি, ব্লকেটের এক পর্যায়ে ওরা অ্যাকচুয়ালি আমরা জানাই যে এই গুলি চালানো বন্ধ করতে হবে, না হলে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ এম্বাসির কার্যক্রম চালাতে দিতে চাই না এই লন্ডনে। সো তখন আমরা এটার একটা লেটার দেই, সেটা অ্যাকচুয়ালি আমরা ইনশিওর করি প্রাইম মিনিস্টার অফিসকে পাঠানোর জন্য। জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল কানাডায় থাকা বহু প্রবাসী। দেশে যখন ইন্টারনেট বন্ধ তখন এখানকার নানা তথ্য আর ফুটেজ জোগাড় করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচারে সহায়তা করে আবু তাজ। দুঃখ কষ্ট হচ্ছে বলবো, সবচেয়ে বেশি ভয় লাগছে যেদিন ইন্টারনেট এবং সেলফোন কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিনের যে নার্ভ ব্রেকিং টেনশন, ওই দিনের যে ভয় আপনজনকে হারানোর, জানি না কি হচ্ছে, কে বেঁচে আছে, কে মারা গেছে, we don't know, it's all assumption, it's all in our mind going on, and ভয়ে, ভীতি, কষ্ট, দুঃখ আস্তে আস্তে বাড়তে থাকে। শুধু লন্ডন আর কানাডায় নয়, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে থাকা এদেশের প্রবাসীরা যার যার জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে। তাদের রেমিটেন্স বন্ধ করার ঘোষণা এক অর্থে কাঁপিয়ে দিয়েছিল শেখ হাসিনার সরকারের গদি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোয়। নগরীর আগ্রাবাদ, কাঁতালগঞ্জ, ওয়াসা, জিসি সহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহান অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। নালা, ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি বলছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, তাই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সামান্য একটু বৃষ্টি পড়লেই মানে এই পানি হয়ে যায়, মানে ভোগান্তে জনসাধারণের অনেক হচ্ছে। আমরা অনেক দিন ধরে ভোগান্তিতে আছি। সকালবেলা চাকরিতে আসতে পারি না, যাওয়ার সময়ও পানি, হাঁটু সমান পানি থাকে সবসময়। এটা এখন থেকে না, কন্টিনিউ অনেক বছর থেকে এটা এইভাবেই চলতেছে। আমরা দেখে আসতেছি ভোগান্তি, ছোট থেকে দেখতেছি আমরা, এটা পানি এইভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় দেবে গেছে একটি সড়ক। সকালে বৃষ্টি ও পানির তোড়ে কিছুটা সরে যায় সড়কের সাথে লাগোয়া একটি ব্রিজ। এতে দেবে যায় ব্রিজের সাথে সংযোগ সড়কের বেশ কিছু অংশ। এই ঘটনায় ব্যাহত হচ্ছে যান চলাচল, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কাজ করছে কর্তৃপক্ষ। রাত থেকে টানা বৃষ্টিতে ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় ডুবেছে রেল লাইনের একাংশ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, রেল লাইন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল কি ব্যাহত হচ্ছে? সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে।
সোহার, রাত থেকে আসলে ভারী বৃষ্টিপাত, তাতেই কিন্তু আসলে চট্টগ্রাম নগরী ডুবে গিয়েছে। সেই সাথে একেবারেই আমি যদি অক্সিজেন এলাকার রেল লাইনের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখছেন এখানে রেল লাইন এখনো পর্যন্ত ডুবে আছে। যেহেতু 2 ঘন্টা বৃষ্টি হয়নি, পানি নামছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত অনেকখানি পানি রয়েছে। ফলে ট্রেন চলাচল সকাল থেকে আসলে একেবারেই বন্ধ ছিল। চট্টগ্রামের নাজিরহাট থেকে যে ট্রেনটি সকাল 6টায় নগরের উদ্দেশ্যে ছেড়ে আসে, সেটিও কিন্তু প্রায় 2 ঘন্টা এই জায়গাটিতে আসলে অবস্থান করে থাকে। পানির কারণে সেটি সামনে অগ্রসর হতে পারেনি। কিছুক্ষণ আগে সেই ট্রেনটি গিয়েছে এবং বিশ্ববিদ্যালয়গামী একটু ট্রেন চলাচল আসলে করেছে, কিন্তু প্রায় 3 থেকে 4টি ট্রেন আসলে তাদের শিডিউল বিপর্যয় হয়েছে। আমাদেরকে এখানকার যিনি রেলওয়ে দায়িত্বে রয়েছেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত রেল লাইন ডুবে থাকায় এখানকার এই যে রেল সড়ক, সেই সড়ক দিয়ে আসলে ট্রেন চলাচল ঝুঁকি বলছেন এখানকার স্থানীয়রা। তারা আসলে বলছেন যে সড়ক এবং পানি দুটি আসলে একেবারেই কোমর পরিমাণ থাকার কারণে সকাল থেকে কোনো ট্রেনই এই লাইন দিয়ে আসলে চলাচল করেনি। এখন যেহেতু আসলে কিছুটা কমেছে, ফলে এখানকার যারা রেলের দায়িত্বে রয়েছেন তারা আসলে এখানে রেল চলাচলের উপযোগী বলে আসলে তারা বার্তা দিয়েছেন। তারপর থেকেই 2টি ট্রেন, অর্থাৎ যেটি আটকা পড়েছিল সেটি যেমন এখান থেকে চলে গিয়েছে, তেমনি আরেকটি ট্রেন বিশ্ববিদ্যালয় শহর থেকে বিশ্ববিদ্যালয় সেটি আসলে গিয়েছে। আমরা এর বাইরে যদি আমরা বলি, যেহেতু বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু অক্সিজেন এলাকায় সড়কের উপর একটি ব্রিজ ভেঙে পড়েছে, সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। তার বাইরে সকাল থেকে আমরা দেখছি নগরীর ওয়াসা, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট এসব এলাকায় পানিতে আসলে তলিয়ে গিয়েছে। যদিও বা ঘন্টা 2-এর মধ্যে সেই পানি আবার নেমেছে। তবে সকালে যারা অফিসগামী কিংবা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। সকালে জলাবদ্ধতার কারণে আমরা দেখছি গণপরিবহন সংকট, সেই সংকটের একটি সুযোগ নিয়েছে যারা সিএনজি চালক কিংবা রিক্সা চালক, তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু যাত্রী পারাপার করছে। সব মিলিয়ে এই যে দীর্ঘদিনের যে ভোগান্তি জলাবদ্ধতার, এখান থেকে আসলে নগরবাসী মুক্তি চান। তারা আসলে বলছেন যে জলাবদ্ধতা প্রকল্পে যে 14,500 কোটি টাকার যে প্রকল্পের কাজ করছে সেটির আসলে সুফল কবে মিলবে, তারা এটি প্রশ্ন করেছেন। এবং যারা সিডিএ কিংবা সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন মেয়র কিংবা চেয়ারম্যান রয়েছে তাদের কাছে এই প্রশ্নটি আসলে সাধারণ মানুষ রেখেছেন। ধন্যবাদ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। ভোরে উপজেলার বিলাসপুর বটতল এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পিকআপ ভ্যানটি জামালপুর আর মোটরসাইকেলটি ঘাটাইল ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল। পথে বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছালে বাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের 2 আরোহী ও পিকআপ ভ্যানের চালক। নিহত আলামিন, স্বপন মিয়া ও জুয়েলের বাড়ি জামালপুরে। দ্রুত গতির কারণে এই দুর্ঘটনার প্রাথমিক ধারণা পুলিশের। রংপুরের কাউনিয়ায় এখনও বেপরোয়া আওয়ামী লীগ নেতা মুখলেসুর রহমান। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে বাবা ছেলেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। মুখলেস বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি হলেও তা জানা নেই দাবি পুলিশের। ঘটনাটি গেল 16 মের। কাউনিয়ায় প্রকাশ্যে বাবা ও ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা মুখলেসুর ও তার লোকজনের বিরুদ্ধে। অন্তত 20 হাত এলাকা টেনে হিসড়ে তারপর তোলা হয় মোটর সাইকেলে। তুলে নেয়ার পর কাশিম ও মাহবুবুরকে দেয়া হয় পুলিশে। মামলাও করেন মুখলেসুর রহমান। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনা যাচাই ছাড়াই তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিন পেয়ে অপহরণ মামলা করতে গেলেও গড়িমসি করেছে পুলিশ। ওখানে মারপিট করে, ওখান থেকে নেশা করে এখানে এই সাইন মার্কেট নিতে, এখানে মারপিট করে। এখান থেকে নৌকাদের নিয়ে ওই বছর ওখানে ওই নৌকাতে পার করে নিয়ে গেল ওই যে এমএনএলিস সাবরাত তলে। এরা আওয়ামী লীগের প্রভাব এখনও খাটায়। এরা আমাদের ওইখানে দুদুর মার্কেট থেকে আমাদের সরে নিয়ে গেছে। আচ্ছা 10টার দিকে 6টা স্টামে সই নিছে, নিয়ে আমাদের কাছে 8 লক্ষ টাকা চাঁদা চায়। ট্যাপা মধুপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির অনুসারী হিসেবে পরিচিত তিনি। অভিযোগ, সেই প্রভাবে গড়েছেন নিজস্ব বাহিনী। চরের জমি দখল সহ নানা অপকর্মে জড়িত তারা। বাবুর কাসমালের ছেলে ওনাকে এই জায়গায় ছেঁচড়াইতে নিয়ে আসলো, নিয়ে এসে মনে করেন যে এতটুকু পর্যন্ত আই না, এই জায়গা থেকে যখন উলঙ্গ হয়েছে, উলঙ্গ থেকে ওই পোয়াল পর্যন্ত নিয়ে গেছে। আমি কি করি, এই যে কাপড়ের আঁচল এইভাবে না দিয়ে আমরা পেঁচানি ধরি, বারবারই পেঁচানি ওরা ফেলা দেয়, বারবারই পেঁচানি ওরা ফেলা দেয়। ওরা অনেক সংখ্যা ছিল, এই কারণে আমরা ওদেরকে বাঁচাইতে পারি নাই। আমি এতে 10টার দিকে আসে দেখে এই জায়গায় এরকম মানুষজন এরকম অনেক মারধর করতেছে এদেরকে। মুখলেসুরের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন। উল্টো সেদিন মারধরের শিকার তিনি।
না, এটা ওনার দেখে আমরা অপহরণ করি নিকে। ওখানে হয়তো হুড়াজুরা হয়েছে, যখন আমার মাথায় ডাং দিছে, এই মাথায় যখন রক্তপাত হয়েছে, তখন এই দেখে তখন মানুষও হই হাল্লা চিল্লাচিল্লি কি হয়েছে, আমি আর পরে খবর পাওনি, আমাকে ওই অবস্থায় মেডিকেলে নিয়ে গেছে। পুলিশ বলছে দুপক্ষের জমির সোলেনামা দলিল সংক্রান্ত বিরোধ আছে, পাল্টাপাল্টি মামলাও চলমান। এর আগেও ঘটেছে একাধিকবার সংঘর্ষ। আমাদের সব অফিসার এখন নতুন, হয়তো তারা ওইভাবে আইডেন্টিফাই করতে পারে না। আর বিচার প্রার্থনা তো করতে গেলে তাদেরকে আমরা আইনের ভিতর থেকে চেষ্টা করি। প্রিভিয়াস রেকর্ড হয়তো তদন্তে উঠে আসবে, তখন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শাহ আলমের করা মামলার 50 নম্বর আসামিও মোখলেসুর রহমান। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মানিকগঞ্জে পরিত্যক্ত স্কুল ভবনে চলছে পাঠদান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশা, ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। দুর্ঘটনার শঙ্কায় অভিভাবকরা সবসময় উদ্বিগ্ন। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে সেখানে ক্লাস চলছে। শিবালয় কেন্দ্রীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1994 সালে মানিকগঞ্জে নির্মিত হয় একতলা স্কুল ভবনটি। শ্রেণী সংকটের কারণে 14 বছর পর 2008 সালে টিনশেড দিয়ে দোতলা করা হয়, কিন্তু বেহাল দশার কারণে 2022 সালেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। জরাজীর্ণ ভবনের 5টি শ্রেণীকক্ষ, তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই পাঠদান চলছে। হ্যাঁ, আমাদের এই যে ক্লাস করতে অবশ্যই ভয় লাগে, উপর থেকে অনেক সিমেন্ট ইত্যাদি এসে আমাদের উপর পড়ে। যখন বৃষ্টি আসে তখন আমরা জানালাগুলো আটকাতে পারি না, পুরো বেঞ্চ ভিজে যায়। এইরকম একটা জরাজীর্ণ ভবনের মধ্যে যেভাবে ক্লাস করাচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিভাবকরাও প্রতি মুহূর্তে থাকেন আতঙ্কে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন শঙ্কা নিয়েই সন্তানদের পাঠান স্কুলে। বাচ্চা যখন সকাল থেকে আমাদের সারাদিনই উদ্বিগ্ন থাকে যে কখন আমার বাচ্চা ঘরে ফিরবে। বাচ্চারা স্কুল আসতে চায় না, কান্না করে স্কুল আসতে চায় না, ভয়ে থাকে ওরাও। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে, তবে মিলছে না স্থায়ী সমাধান। কবে নাগাদ নতুন ভবনের কাজ শুরু হবে তা এখনো অনিশ্চিত। ওটা বাদ দিলে আমার 2 শিফটে ক্লাস করানো সম্ভব না। আমার মাত্র 4টি শ্রেণীকক্ষ ভালো আছে, যে কোনো সময় ভবনটা ভেঙে পড়লে তো শুধু ছাত্রদের উপরে পড়বে না, শিক্ষকদের উপরেও তো পড়বে। আমরা তো এই আতঙ্কের মধ্যে সবসময় থাকি। আমাদের PDP-4 একটা প্রকল্প রানিং আছে, তো এটা আমাদের শেষ ছিল এই জুন মাসে, পরে এক্সটেনশন হয়েছে। এক্সটেনশন হওয়ার কারণে নতুন ভবন আবার তালিকা চেয়েছে, ওই তালিকায় আমরা মডেল স্কুলে দিয়েছি। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, তবুও এখানে চলছে ক্লাস। পরিত্যক্ত ঘোষণা করার পরও নতুন ভবন না পাওয়ায় চরম ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। এখন প্রশ্ন উঠেছে, কোমলমতি শিশুদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে 44 জন। বুধবার গাজার শেখ রাদওয়ান এলাকায় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই সময় নিহত হয়েছে প্রায় 26 জন বাসিন্দা, আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এছাড়া ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় প্রাণ হারায় 18 জন ক্ষুধার্ত ত্রাণ প্রার্থী। মে মাসের শেষের দিকে GHF কার্যক্রম শুরু হওয়ার পর থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে নিহত হয়েছেন 1560 জনেরও বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে GHF ভেঙে দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো। গাজার অসুস্থ এবং আহতদের সহায়তায় এবার উপত্যকায় পৌঁছানো হয়েছে সংগৃহীত রক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় পাঠানো হয়েছে এসব রক্ত। স্বেচ্ছাসেবীদের দান করা এসব রক্ত খুব শিগগিরই গাজার হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসের 1 তারিখ থেকে গাজা উপত্যকায় মেডিকেল সহায়তা নিয়ে পৌঁছেছে 36টি ট্রাক। জরুরি ওষুধের পাশাপাশি ট্রাকগুলোয় রয়েছে সংগৃহীত রক্ত। মূলত অসুস্থ এবং আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এসব রক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের একটি সংস্থার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এসব রক্ত। গাজার বাসিন্দাদের সহায়তায় এসব রক্ত দান করা হয়। কর্তৃপক্ষ বলছে খুব শিগগিরই সরবরাহ করা হবে এসব ওষুধ এবং রক্ত।
চিকিৎসা সহায়তার একটি বড় বহরের সাথেই গাজায় পাঠানো হয়েছে এসব রক্ত। আগামী কয়েকদিনের মধ্যেই এগুলো হাসপাতালে পৌঁছে যাবে বলে আশা করছি। ট্রাকের চালান এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুদামে পৌঁছেছে। সেখান থেকে খুব দ্রুতই ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু হবে। ওষুধের পাশাপাশি শল্য চিকিৎসার বিভিন্ন সরঞ্জামও রয়েছে এসব ট্রাকে। কর্তৃপক্ষের আশা খুব শিগগিরই এসব সহায়তা বিতরণ করা হবে গাজাবাসীর মাঝে। ইসরায়েলি বাধার কারণে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ পর্যন্ত খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে প্রায় 200 ফিলিস্তিনির, যাদের মধ্যে অর্ধেকই শিশু। রেজবানা সায়মা, যমুনা নিউজ। নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবানন সরকারের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করল দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন কোনো সিদ্ধান্ত নিলে গুরুতর পাপ হবে বলে উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও নিরস্ত্রীকরণ প্রস্তাব নাকচে বিষয়টি পুনরায় উল্লেখ করে হিজবুল্লাহ জানায়, পুরো দেশের অস্ত্রের উপর লেবানন সেনাবাহিনীর একচেটিয়া নিয়ন্ত্রণের সিদ্ধান্ত মানবে না তারা। দাবি করা হয়, এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। এর আগে মঙ্গলবার দেশের সকল সামরিক বেসামরিক অস্ত্র রাষ্ট্রায়ত্ত করতে সেনাবাহিনীকে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানায় লেবাননের মন্ত্রিসভা। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় প্যারামিলিটারি বাহিনী ধরা হয়ে থাকে হিজবুল্লাহকে। গোষ্ঠীটির কাছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্থ সোয়ে। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম MRTV। মৃত্যুকালে সাবেক এই জেনারেলের বয়স হয়েছিল 74 বছর। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চিকিৎসাজনিত কারণে গেল 1 বছর ধরে তিনি ছুটিতে ছিলেন। এর পরপরই 2024 সালের জুলাইয়ে জান্তা প্রধান মিন অং লাইং এর কাছে ক্ষমতা হস্তান্তর করেন মিন্থ সোয়ে।